এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের গলায় থাকে, নেকে থাকে, অ্যান্টেরিয়ার টু দ্য ল্যারিংস, অর্থাৎ ল্যারিংসের সামনের দিকে। থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়? বাটারফ্লাইয়ের মতো হয়। বাটারফ্লাই মানে প্রজাপতি। প্রজাপতি যেমন দুখানা ডানা থাকে, মাঝখানটা আটকানো থাকে, থাইরয়েড গ্ল্যান্ডও ঠিক সেরকম, মানে প্রজাপতির মতো দেখতে। এই যে থাইরয়েড গ্ল্যান্ডের দুটো প্রজাপতির ডানার মতো যে দুটো জিনিস, এটাকে বলা হয় দুখানা লোব। আর দুখানা লোব জোড়া রয়েছে মাঝখানটায় একটা টিস্যু দিয়ে। এই টিস্যুটাকে বলা হয় ইসমাস। যদিও এর স্পেলিং হচ্ছে ISTHMUS, এই THটা সাইলেন্ট থাকে। তাহলে আমরা এটাকে ইস্তমাস বলবো না, আমরা কি বলবো? আমরা ইসমাস বলবো, ISTHMUS। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের এই দুখানা লোব জোড়া থাকছে মাঝখানটা কি দিয়ে? একটা টিস্যু দিয়ে, যেটাকে বলা হচ্ছে ইসমাস। আর দুপাশে দুখানা লোব থাকছে। এই যে থাইরয়েড গ্ল্যান্ডের আমরা দুখানা লোব পেলাম, এই দুখানা লোবের মধ্যে আমরা কিছু সার্কুলার মানে স্পেরিক্যাল স্ট্রাকচারস দেখতে পাবো। স্ফিয়ার মানে কি? বলের মতো। এরকম কিছু স্পেরিক্যাল স্ট্রাকচারস দেখতে পাবো। এগুলোকে বলা হয় থাইরয়েড ফলিকেলস। এই যে থাইরয়েড ফলিকেলস রয়েছে, এই থাইরয়েড ফলিকেলসটাকে আমরা যখন একটু পরে আমরা আলোচনা করবো এটা ডিটেলসে। এই থাইরয়েড ফলিকেলসগুলো তৈরি হয় কিছু সেলস দিয়ে। এই সেলসগুলোকে বলা হয় ফলিকিউলার সেলস। এই যে ফলিকুলার সেলস বলছি, এটাকে থাইরোসাইটসও বলা হয়। এদের কাজ কি, এরা কিরকম হয়, আমরা আলোচনায় আসছি একটু পরে। তাহলে আমরা কি জানলাম? আমাদের গলায় কি থাকে? থাইরয়েড গ্ল্যান্ড থাকে, অ্যান্টেরিয়ার টু দ্য ল্যারিংসের সামনের দিকে, যেটাকে দেখতে বাটারফ্লাইয়ের মতো, প্রজাপতির মতো, যার দুখানা লোব রয়েছে আর দুটো লোব মাঝখানে জোড়া রয়েছে একটা টিস্যু দিয়ে, যে টিস্যুটাকে বলা হয় ইসমাস। আর এই দুখানা লোবের মধ্যে আমরা কি দেখতে পাই? কিছু স্পেরিক্যাল স্ট্রাকচারস দেখতে পাই, যেগুলোকে বলা হয় থাইরয়েড ফলিকেলস। আর থাইরয়েড ফলিকেলসের সেলসগুলোকে কি বলা হয়? ফলিকুলার সেলস বা থাইরোসাইটস। সাইট কথার মানে হচ্ছে কোষ, সেল। থাইরয়েডের সেল, তো এগুলোকে থাইরোসাইটস বলা হয়। এবার আমরা একটা ওই থাইরয়েড ফলিকেল নিয়ে কথা বলি। থাইরয়েড ফলিকেলটা দেখতে কেমন বলছি? স্পেরিক্যাল। এই যে থাইরয়েড ফলিকেলটা, এর যদি আমরা বাইরের দিকটা দেখি, এর বাইরের দিকটা কি করা থাকে? কিউবয়েডাল ইপিথিলিয়াম দিয়ে ঘেরা থাকে, মানে কিউবয়েডাল ইপিথিলিয়াল সেলস এর মধ্যে থাকে, তাই তো? এই যে থাইরয়েড ফলিকেলের যে বাইরের দেওয়ালটা কিউবয়েডাল ইপিথিলিয়াল সেলস দিয়ে যেগুলো ঘেরা রয়েছে, এই কিউবয়েডাল ইপিথিলিয়াল সেলসগুলো কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে থাইরোসাইটস বা ফলিকিউলার সেলস। আর এই যে ওর ভেতরের যে অংশটা, মানে ফলিকেলসের ভেতরের যে অংশটা, সেটা হচ্ছে অ্যাসেলুলার, অর্থাৎ এর মধ্যে কোনো সেল নেই, একটা ফাঁকা জায়গা, তাই ওটাকে বলা হয় অ্যাসেলুলার লুমেন। এবার এই অ্যাসেলুলার লুমেনের মধ্যে কি থাকে? সেল তো থাকে না, বুঝলাম। এখানে কিছু থাইরোগ্লোবিউলিন থাকে। এই থাইরোগ্লোবিউলিনগুলো কি জিনিস? থাইরোগ্লোবিউলিনগুলো এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এই থাইরোগ্লোবিউলিনগুলো তৈরি করছে কে? এই থাইরোগ্লোবিউলিনগুলো তৈরি করছে এই যে ফলিকুলার সেলস যেগুলো বললাম, যেগুলো কিউবয়েডাল ইপিথেলিয়াল সেলস, যেটা থাইরয়েড ফলিকেলটাকে ঘিরে রয়েছে, এই সেলগুলো এই থাইরোগ্লোবিউলিনগুলো তৈরি করে। আর এই থাইরোগ্লোবিউলিনগুলো থাকে কোথায়? অ্যাসেলুলার লুমেনে, অর্থাৎ এই ফলিকেলসের মাঝের যে ফাঁকা জায়গা যেটা, সেখানে থাকে। আর এই যে অ্যাসেলুলার লুমেনে যে থাইরোগ্লোবিউলিন রয়েছে, এখানে আমরা প্রচুর টাইরোসিনের রেসিডিউ দেখতে পাবো। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই ফলিকুলার সেলসগুলোর বা থাইরোসাইটস যেগুলো আমরা বললাম, এর কাজ কি? এর কাজ হচ্ছে থাইরয়েড হরমোন তৈরি করা, অর্থাৎ T3 এবং T4। T3 মানে ট্রাই আয়োডো থাইরোনিন, আর T4 মানে টেট্রা আয়োডো থাইরোনিন, যার আরেকটা নাম হচ্ছে থাইরক্সিন। এই হরমোনগুলোকে তৈরি করা, এগুলো হচ্ছে থাইরয়েড হরমোন। এবার কি করে তৈরি করে? আমরা যখন আয়োডিন খাচ্ছি, এই আয়োডিনগুলো কি হয়? আমাদের স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়ে আমাদের ব্লাড সার্কুলেশনে আসে। আলটিমেটলি ওটা কোথায় গিয়ে পৌঁছায়? থাইরয়েড গ্ল্যান্ডে পৌঁছায়। এই মানে ফলিকুলার সেলসগুলোর কাজ হচ্ছে এই আয়োডিনটাকে ট্র্যাপ করে নেওয়া। তাহলে আয়োডিনটাকে ট্র্যাপ করে ফলিকুলার সেলের মধ্যে ঢুকিয়ে দিল, মানে থাইরয়েড ফলিকেলের মধ্যে ঢুকিয়ে দিল আয়োডিনটা ট্র্যাপ করে। তার সঙ্গে কি করলো? এই ফলিকুলার সেলসগুলোর কাজ হচ্ছে থাইরোগ্লোবিউলিন তৈরি করা, আমি আগে বলেছি। এবার এই থাইরোগ্লোবিউলিনের মধ্যে কি থাকে? আমি বলেছি টাইরোসিনের রেসিডিউ থাকে। এই টাইরোসিনের রেসিডিউয়ের সঙ্গে আয়োডিন রিয়াকশন করে থাইরয়েড হরমোন তৈরি করে, অর্থাৎ T3 আর T4 তৈরি করে। 80% অফ T4 তৈরি হয় আর 20% অফ T3 তৈরি হয়। এই থাইরয়েড হরমোনগুলোর কাজ কি? এই থাইরয়েড হরমোনগুলোর কাজ হচ্ছে আমাদের শরীরের ম্যাক্সিমাম যে সেল রয়েছে, ম্যাক্সিমাম সেলের মেটাবলিজমকে রেগুলেট করা হচ্ছে থাইরয়েড হরমোনের কাজ। এরা মেটাবলিজম রেটটাকে বাড়িয়ে দেয়, থাইরয়েড হরমোন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফলিকুলার সেলসের কাজগুলো কি, বা থাইরয়েড ফলিকেলসের কাজগুলো কি।
এবার এই যে থাইরয়েডের দুখানা লোবের মধ্যে আমরা দেখেছিলাম যে থাইরয়েড ফলিকলস গুলো রয়েছে, এই থাইরয়েড ফলিকলসের বাইরেও কিছু সেলস থাকে, আমরা সেগুলো দেখব। এই যে থাইরয়েড ফলিকলস গুলোর বাইরে যে সেল লোবের মধ্যে রয়েছে, থাইরয়েডের লোবের মধ্যে রয়েছে, এগুলোকে বলা হয় প্যারাফলিকিউলার সেলস। তাহলে ফলিকুলার সেলস আমরা জেনে গেছি, ফলিকুলার সেলসের মানে থাইরয়েড ফলিকলের বাইরে যে সেলসগুলো থাকে সেগুলোকে বলা হয় প্যারাফলিকুলার সেলস। এই প্যারাফলিকুলার সেলসের কাজ কি? এরা এক ধরনের হরমোন তৈরি করে, পেপটাইড হরমোন তৈরি করে, যেটাকে বলা হয় ক্যালসিটোনিন বা থাইরোক্যালসিটোনিন। থাইরোক্যালসিটোনিনও যা জিনিস, ক্যালসিটোনিনও একই জিনিস। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আমাদের রক্তের মধ্যে ক্যালসিয়ামের লেভেলকে কমিয়ে দেওয়া, অর্থাৎ এগুলো হচ্ছে হাইপোক্যালসেমিক। হাইপো মানে কমিয়ে দেওয়া। আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড পড়ার সময় কি দেখেছিলাম? প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে আমরা জানি এক ধরনের সেলস আছে চিপ সেল, ওরা যে হরমোনটাকে রিলিজ করে সেটার নামটা কি? সেটার নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি? রক্তের মধ্যে ক্যালসিয়ামের লেভেলকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে হাইপার ক্যালসেমিক। হাইপার মানে বাড়ানো। আর আমরা এটা যেটা দেখলাম কি বলে, থাইরয়েড গ্ল্যান্ড যেটাকে বার করছে যে থাইরোক্যালসিটোনিন বা ক্যালসিটোনিন, এরা হচ্ছে হাইপোক্যালসেমিক। সুতরাং এই থাইরোক্যালসিটোনিন এবং প্যারাথাইরয়েড হরমোন এরা দুজনে মিলে কি করছে? রক্তের মধ্যে ক্যালসিয়ামের লেভেলটাকে ব্যালেন্স করছে, অর্থাৎ ব্লাডের মধ্যে ক্যালসিয়াম হোমোস্ট্যাসিস মেনটেন করছে। তাহলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে জানতে গেলে আমাদের কি জানতে হবে? আমাদের দুটো জিনিস জানতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডের দুটো কাজ, একটা হচ্ছে থাইরয়েড হরমোন রিলিজ করা, অর্থাৎ T3 আর T4 রিলিজ করা, যারা শরীরের ম্যাক্সিমাম সেলের মেটাবলিজমটাকে রেগুলেট করছে। আর কি কাজ থাইরয়েড গ্ল্যান্ডের? থাইরয়েড গ্ল্যান্ডের আরেকটা কাজ হচ্ছে থাইরোক্যালসিটোনিন রিলিজ করা, যেটা নাকি রক্তের মধ্যে ক্যালসিয়ামের লেভেলকে কমিয়ে দিচ্ছে। আর এই থাইরোক্যালসিটোনিন আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আসা প্যারাথাইরয়েড হরমোন, এরা দুজনে মিলে রক্তের মধ্যে ক্যালসিয়াম হোমোস্ট্যাসিসটা মেনটেন করছে। এইটুকুনি জানলে আমাদের চলবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড জিনিসটা কি? আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ড পড়েছিলাম, আমরা কি বলেছিলাম? থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে অনেকটা বাটারফ্লাইয়ের মতো, অর্থাৎ প্রজাপতির মতো। প্রজাপতির যেমন দুখানা ডানা থাকে, মাঝখানটা জোড়া থাকে, তার দুদিকে দুটো ডানা থাকে, থাইরয়েড গ্ল্যান্ডও ঠিক সেরকমই থাকে। থাইরয়েড গ্ল্যান্ডের দুখানা লোব, মাঝখানটা জোড়া থাকে ইসমাস দিয়ে, অর্থাৎ এরকম টাইপের হয়। প্রজাপতি যেমন উড়লে এরকম হয়, সেরকম প্রজাপতির দুখানা ডানা, মাঝখানটা জোড়া রয়েছে। এই যে মাঝখানটা যেটা, এটাকে বলা হয় ইসমাস, আর তার দুদিকে দুখানা লোব থাকছে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে এই থাইরয়েড গ্ল্যান্ডটাকে যদি উল্টো করে দেখা হয়, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডে যদি পেছন দিকটা দেখা হয়, তার ডরসাল সারফেসটা যদি দেখা যায়, দেখা যাবে যে থাইরয়েড গ্ল্যান্ডের এক একটা লোবের মধ্যে দুখানা করে গ্ল্যান্ড রয়েছে, অর্থাৎ মোট থাইরয়েড গ্ল্যান্ডে 4খানা গ্ল্যান্ড রয়েছে। এক একটা লোবের মধ্যে দুখানা করে গ্ল্যান্ড, এদিকে দুটো গ্ল্যান্ড, এদিকে দুটো গ্ল্যান্ড, অর্থাৎ মোট 4খানা গ্ল্যান্ড রয়েছে। এই 4খানা গ্ল্যান্ডকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো যে রয়েছে থাইরয়েডের ডরসাল সারফেসে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের পেছন দিকে, ঠিক আছে? এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে দু রকমের সেলস থাকে। একটাকে বলা হয় প্যারাথাইরয়েড চিপ সেলস, আরেক ধরনের সেলকে বলা হয় প্যারাথাইরয়েড অক্সিফিল সেলস। মেইন সেল যেগুলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড চিপ সেল। আর এই প্যারাথাইরয়েড অক্সিফিল সেল মানে আন্দাজ করা হয়, ধারণা করা হয় যে জন্মের সময় যখন কোনো মানুষ জন্মেছিল, তখন তার যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা ছিল, সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে তখন প্যারাথাইরয়েড চিপ সেলসগুলোই ছিল। কিন্তু পিউবার্টির সময়, তখন এই কিছু প্যারাথাইরয়েড চিপ সেল কনভার্টেড হয়ে যায় প্যারাথাইরয়েড অক্সিফিল সেলে। আর এই প্র্যাকটিক্যালি এই প্যারাথাইরয়েড অক্সিফিল সেলগুলোর কোনো আদপে কোনো কাজ আছে কিনা একটা বড় প্রশ্ন। দে ডোন্ট হ্যাভ এনি নোন ফাংশন, অর্থাৎ প্যারাথাইরয়েড অক্সিফিল সেল আমাদের জন্য ইম্পর্টেন্ট না। কেন? কারণ প্যারাথাইরয়েড অক্সিফিল সেলসের কোনো নোন ফাংশন নেই। ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে প্যারাথাইরয়েড চিপ সেলস। আর এই যে প্যারাথাইরয়েড চিপ সেলস আমরা বলছি, এর মেন কাজ হচ্ছে এক ধরনের হরমোন তৈরি করা, যেটাকে বলা হয় প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোন কে প্রডিউস করছে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্যারাথাইরয়েড চিপ সেলস প্রডিউস করছে। এই যে প্যারাথাইরয়েড হরমোন যেটা বেরোচ্ছে, এই হরমোনটার কাজ হচ্ছে ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের লেভেলকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ এই প্যারাথাইরয়েড হরমোনকে বলা হয় হাইপার ক্যালসেমিক, অর্থাৎ ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বাড়িয়ে দেয়। আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ড পড়েছিলাম,
আমরা তখন কি দেখেছিলাম, থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এক ধরনের সেল আছে যেটাকে বলা হয় প্যারাফলিকিউলার সেলস। আর এই প্যারাফলিকুলার সেলস থেকে আরেক ধরনের হরমোন রিলিজ হয়, যেটার নাম আমরা কি বলেছিলাম, থাইরোক্যালসিটোনিন। এই থাইরোক্যালসিটোনিনের কাজ আমরা কি শিখেছিলাম? থাইরোক্যালসিটোনিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে ক্যালসিয়ামের লেভেলকে কমিয়ে দেওয়া, অর্থাৎ হাইপোক্যালসেমিক। আর প্যারাথাইরয়েড হরমোনের ক্ষেত্রে আমরা কি দেখলাম? প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে হাইপার ক্যালসেমিক, অর্থাৎ রক্তে ক্যালসিয়ামের লেভেলকে বাড়িয়ে দেয়। তাহলে প্যারাথাইরয়েড হরমোন হাইপার ক্যালসেমিক আর থাইরোক্যালসিটোনিন হাইপোক্যালসেমিক। এরা দুজনে মিলে ব্লাডের মধ্যে রক্তের লেভেলটাকে মেনটেন করে। মানে রক্তের মধ্যে ক্যালসিয়ামের লেভেলটাকে মেনটেন করে। রক্তের মধ্যে যদি কোনোভাবে ক্যালসিয়ামের লেভেল নর্মালের থেকে কমে যায়, তাহলে প্যারাথাইরয়েড হরমোনের রিলিজ বাড়বে। সে কি করবে? ক্যালসিয়ামের লেভেল রক্তে আবার বাড়িয়ে নর্মালে নিয়ে চলে আসবে। আর কোনো কারণে যদি ব্লাডের মধ্যে ক্যালসিয়ামের লেভেল নর্মালের থেকে বেড়ে যায়, তখন কি হবে? তখন থাইরয়েড গ্ল্যান্ড কি করবে? থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাফলিকুলার সেলস থাইরোক্যালসিটোনিন হরমোন রিলিজ করবে। আর এই থাইরোক্যালসিটোনিন হরমোন কি করবে? ক্যালসিয়ামের লেভেলকে কমিয়ে আবার নর্মাল রেঞ্জে নিয়ে চলে আসবে। তাহলে এই প্যারাথাইরয়েড হরমোন এবং থাইরোক্যালসিটোনিন এরা দুজনে মিলে রক্তের ক্যালসিয়াম হোমোস্ট্যাসিস মেনটেন করে। এবার তাহলে আমাকে জানতে হবে যে রক্তের মধ্যে ক্যালসিয়ামের নর্মাল রেঞ্জ কতটা। এই রক্তের মধ্যে ক্যালসিয়ামের যে লেভেল, যে রেঞ্জ, নর্মাল রেঞ্জ, সেটা একটা ন্যারো রেঞ্জ। ন্যারো রেঞ্জ অর্থাৎ 9 to 10 মিলিগ্রাম পারসেন্ট। রক্তে কতটা ক্যালসিয়াম থাকতে হবে? 9 to 10 মিলিগ্রাম পারসেন্ট। এই মিলিগ্রাম পারসেন্ট কথার মানে হচ্ছে 100 ml ব্লাডের মধ্যে কত মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। আমি যদি 9 মিলিগ্রাম পারসেন্ট বলি, তার মানে হচ্ছে 100 ml ব্লাডের মধ্যে 9 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। আমি যদি 10 মিলিগ্রাম পারসেন্ট বলি, তার মানে আমি কি বুঝতে হবে? 100 ml ব্লাডের মধ্যে 10 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। নর্মাল রেঞ্জ হচ্ছে 9 to 10 মিলিগ্রাম পারসেন্ট। যদি কোনো কারণে 9 মিলিগ্রাম পারসেন্টের নিচে রক্তে ক্যালসিয়াম চলে আসে, তার মানে সেটাকে আমরা বলবো হাইপোক্যালসেমিয়া। হাইপো কথার মানে কি? কম। ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম, বুঝতে পারছি। আর এমিয়া মানে হচ্ছে ব্লাড, অর্থাৎ ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কম। আর আমরা যদি দেখি যে কোনো কারণের জন্য রক্তে ক্যালসিয়ামের লেভেল 10 মিলিগ্রাম পারসেন্টের বেশি হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো হাইপার ক্যালসেমিয়া। হাইপার মানে বেশি, ক্যালসিয়াম মানে বুঝতে পারছি ক্যালসিয়াম, আর এমিয়া মানে ব্লাড, অর্থাৎ ব্লাডে ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেছে। এই দুটোই ডেঞ্জারাস। হাইপোক্যালসেমিয়াও যেমন ডেঞ্জারাস, হাইপার ক্যালসেমিয়াও ডেঞ্জারাস। অর্থাৎ ক্যালসিয়াম লেভেলকে নর্মাল রেঞ্জের মধ্যে থাকতে হবে। ন্যারো যে নর্মাল রেঞ্জ, সেটার মধ্যে থাকতে হবে 9 to 10 মিলিগ্রাম পারসেন্ট। আর এইটাকে সাহায্য করে কে? এই ক্যালসিয়াম লেভেলকে ব্লাডে নর্মাল রেঞ্জের মধ্যে রাখার জন্য ক্যালসিয়াম হোমোস্ট্যাসিস ব্লাডে কে দেখে? দুটো হরমোন। একটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। এই থাইরোক্যালসিটোনিন কে রিলিজ করে? থাইরয়েড গ্ল্যান্ড রিলিজ করে। আরেকটাকে হরমোন দেখে, সেটা হচ্ছে যে প্যারাথাইরয়েড হরমোন, যেটা নাকি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। তাহলে এই অবধি আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড জানলেই চলবে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে সুপ্রারিনাল গ্ল্যান্ডও বলা হয়। কেন সুপ্রারিনাল গ্ল্যান্ড বলা হয়? তার কারণ হচ্ছে রিনাল কথার অর্থ হচ্ছে কিডনি। যেহেতু এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিডনির উপরে থাকে, সেই জন্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বলা হয় সুপ্রারিনাল গ্ল্যান্ড। আমরা জানি যে আমাদের শরীরে দুখানা কিডনি থাকে, একটা রাইট কিডনি, একটা লেফট কিডনি। রাইট কিডনির উপরে থাকে রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর লেফট কিডনির উপরে থাকে লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অর্থাৎ আমাদের শরীরে যেমন দুখানা কিডনি রয়েছে, ঠিক সেরকম দুখানা অ্যাড্রিনাল গ্ল্যান্ডও রয়েছে। এক একটা কিডনির ওপরে এক একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর এই যে কিডনির ওপরের দিকের যে অংশ, সেটাকে বলা হয় সুপেরিয়র পোল অফ দ্য কিডনি। তার মানে এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? সুপেরিয়র পোল অফ দ্য কিডনিতে, অর্থাৎ কিডনির মাথার উপরে বসে রয়েছে। এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা বলছি, রাইট অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা রয়েছে, অর্থাৎ ডান দিকের কিডনির ওপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা রয়েছে, এর শেপটা আমরা যদি দেখি, এটা হচ্ছে পিরামিডাল ইন শেপ। আর আমরা যদি লেফট অ্যাড্রিনাল গ্ল্যান্ড দেখি, অর্থাৎ লেফট কিডনির উপরে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে, এটা হচ্ছে ক্রিসেন্ট শেপ, অর্থাৎ সেমিলিউনার। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডগুলো এনক্যাপসুলেট করা থাকে রেনাল ফেসিয়া দিয়ে। এই রেনাল ফেসিয়া জিনিসটা কি? রেনাল ফেসিয়া হচ্ছে একটা লেয়ার অফ কানেকটিভ টিস্যু, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং কিডনি দুটোকে একসাথে এনক্যাপসুলেট করে রয়েছে। আমি কি বললাম? রেনাল ফেসিয়া হচ্ছে লেয়ার অফ কানেকটিভ টিস্যু,
যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড এবং কিডনি দুটোকে একসাথে এনক্যাপসুলেট করা রয়েছে। এবার আমরা যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যাই, আমরা দেখবো যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুখানা পার্ট। একদম বাইরের দিকের যে অংশটা, বাইরের দিকের যে পার্ট, সেটাকে বলা হয় অ্যাড্রিনাল কর্টেক্স। আর তার ভেতরের যে অংশ অর্থাৎ সেন্ট্রাল পার্ট যেটা, সেটাকে বলা হয় অ্যাড্রিনাল মেডুলা। আমরা দুটোরই আলাদা আলাদা করে পড়বো, দুটোরই আলাদা আলাদা কাজ জানবো। প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একদম বাইরের দিকের যে অংশটা অর্থাৎ অ্যাড্রিনাল কর্টেক্স যেটা, যে বাইরের যে পার্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই অ্যাড্রিনাল কর্টেক্সটাকে আমরা যদি দেখি, আমরা দেখবো যে অ্যাড্রিনাল কর্টেক্সের তিনটে জোন আছে। তিনটে জোন নিয়ে এই অ্যাড্রিনাল কর্টেক্স তৈরি। একদম বাইরের দিকের যে জোন অ্যাড্রিনাল কর্টেক্সের, সেটাকে বলা হয় জোনা গ্লোমেরুলোসা। তার ভেতরে যে জোনটা অর্থাৎ মিডলের যে জোন, সেটাকে বলা হয় জোনা ফ্যাসিকুলাটা। আর একদম ভেতরের দিকের যে জোনটা, সেটাকে বলা হয় জোনা রেটিকুলারিস। এই যে তিনটে জোন আমরা দেখলাম, এই তিনটে জোনের মধ্যে সব থেকে লার্জেস্ট হচ্ছে মাঝখানের জোনটা অর্থাৎ জোনা ফ্যাসিকুলাটা। যেটা কেন? কারণ এই অ্যাড্রিনাল কর্টেক্সের 80% ভলিউম এই জোনা ফ্যাসিকুলাটা নিয়ে থাকে। এবার এই তিনটে জোন, এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে স্টেরয়েড হরমোন রিলিজ করা। একদম বাইরের যে জোনটা রয়েছে অর্থাৎ জোনা গ্লোমেরুলোসা যেটা, সেই যে স্টেরয়েড হরমোন রিলিজ করে সেটাকে বলা হয় অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরনের কাজ কি? অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে ব্লাড প্রেশারকে রেগুলেট করা। ব্লাড প্রেশার যেটা আছে, ব্লাড প্রেশারকে হচ্ছে লং টার্ম রেগুলেট করা, সেটা হচ্ছে এই অ্যালডোস্টেরনের কাজ। শুধু ব্লাড প্রেশার না, ইলেকট্রোলাইট ব্যালেন্সকে রেগুলেট করা, তার সঙ্গে হচ্ছে ব্লাড ভলিউম যেটা আছে সেটাকে রেগুলেট করা, এই সবগুলো হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ। এটা কোথা থেকে বেরোচ্ছে? একদম বাইরের লেয়ার থেকে বেরোচ্ছে। মাঝের যে লেয়ার অর্থাৎ জোনা ফ্যাসিকুলাটা, এই জোনা ফ্যাসিকুলাটা যে স্টেরয়েড হরমোনটা রিলিজ করে, সেটার নাম হচ্ছে মাঝের যে লেয়ার, যেটাকে বললাম যে জোনা ফ্যাসিকুলাটা, এই যে স্টেরয়েড হরমোনটা রিলিজ করে, এটাকে বলা হচ্ছে কর্টিজল। এই কর্টিজলের কাজ কি? কর্টিজলের কাজ হচ্ছে প্রোটিনস, ফ্যাটস এবং সুগার, এদের মেটাবলিজমটাকে রেগুলেট করা। আর একদম যে ভেতরের যে লেয়ার অর্থাৎ জোনা রেটিকুলারিস, এই যে স্টেরয়েড হরমোনটা রিলিজ করে, এটাকে বলা হয় অ্যান্ড্রোজেন। আর সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড্রোজেন হচ্ছে DHEA অর্থাৎ ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন। এই DHEA জিনিসটা কি? এই DHEA হচ্ছে প্রিকারসার টু টেস্টোস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন। অর্থাৎ এই DHEA কনভার্টেড হয়ে কি তৈরি করে? টেস্টোস্টেরন তৈরি করে। আর এই DHEA কনভার্টেড হয়ে ইস্ট্রোজেন তৈরি করে। তাহলে DHEA হচ্ছে একটা ইম্পর্টেন্ট অ্যান্ড্রোজেন, যেটা নাকি একদম ইনারমোস্ট লেয়ার থেকে বেরোচ্ছে, রিলিজ হচ্ছে এই স্টেরয়েড হরমোনটা। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে অ্যাড্রিনাল কর্টেক্সের কাজ। এবার আমরা অ্যাড্রিনাল মেডুলায় আসবো, অর্থাৎ সেন্ট্রাল যে পার্টটা ছিল অ্যাড্রিনাল গ্ল্যান্ডের, তার কাজে আসবো। অ্যাড্রিনাল মেডুলা ক্যাটেকোলামাইন্স রিলিজ করে। এই ক্যাটেকোলামাইন্স বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন অর্থাৎ যাকে আমরা এপিনেফ্রিন বলি, আর নর অ্যাড্রিনালিন মানে যাকে আমরা নর এপিনেফ্রিন বলি। এই এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, এইটা আমরা যদি দেখবো যে এই মেডুলা মানে অ্যাড্রিনাল মেডুলা 80% অফ দ্য অ্যাড্রিনালিন রিলিজ করছে আর 20% অফ দ্য নর অ্যাড্রিনালিন রিলিজ করছে। অর্থাৎ 80% অফ দ্য এপিনেফ্রিন রিলিজ করছে অ্যান্ড 20% অফ নর এপিনেফ্রিন রিলিজ করছে। এই অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এরা কিন্তু স্ট্রেস সিচুয়েশনের সময় ফ্লাইট এবং ফ্লাইট রেসপন্স দিতে সাহায্য করে। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে পিনিয়াল গ্ল্যান্ড। এই যে পিনিয়াল গ্ল্যান্ড আমরা বলছি, এই পিনিয়াল গ্ল্যান্ড নামটা প্রথমে জানতে হবে যে কোথা থেকে এসছে। একটা ল্যাটিন শব্দ আছে, এই ল্যাটিন শব্দটা হচ্ছে পিনিয়া। পিনিয়া কথার অর্থ হচ্ছে পাইন কোন। যেহেতু এই গ্ল্যান্ডটা অনেকটা পাইন কোনের মতো দেখতে, সেই জন্য এই গ্ল্যান্ডটার নাম দেওয়া হয়েছে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে এপিফাইসিস সেরিব্রি। এই পিনিয়াল গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, খুব ছোট্ট একটা নিউরো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মানে অলমোস্ট লাইক আ গ্রেন অফ আ রাইস, একটা চালের ছোট দানার মতো। এই পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে কোথায়? আমাদের ব্রেনে ডিপ ইনটু দ্য সেন্টার অফ দ্য ব্রেন, যে জায়গাটার নাম হচ্ছে এপিথ্যালামাস। ঠিক আছে, এপিথ্যালামাস যে জায়গাটা মানে ডিপ ইনটু দ্য সেন্টার অফ দ্য ব্রেন, ওখানে এই পিনিয়াল গ্ল্যান্ডটা থাকে। আর এই পিনিয়াল গ্ল্যান্ড ইজ কম্পোজড অফ
দ্য এন্ডোক্রাইন সেলস উইচ আর কল্ড পিনিয়ালোসাইটস, অর্থাৎ পিনিয়ালোসাইটস নামক কিছু এন্ডোক্রাইন সেলস দিয়ে এই পিনিয়াল গ্ল্যান্ডটা তৈরি হয়। আর এই পিনিয়ালোসাইটস মানে সাইটস কথার অর্থ হচ্ছে সেল। কোথাকার সেল? পিনিয়াল গ্ল্যান্ডের সেল। সেই জন্য এই সেলগুলোর নাম হচ্ছে পিনিয়ালোসাইটস। এই পিনিয়ালোসাইটস এর কাজ কি? পিনিয়ালোসাইটস এর কাজ হচ্ছে এক ধরনের হরমোনকে প্রডিউস করা, যার নাম হচ্ছে মেলাটোনিন। এই মেলাটোনিন কি করে? এই মেলাটোনিনের কাজ হচ্ছে আমরা এই যে ঘুমাই না, আবার জেগে পড়ি, এই স্লিপ ওয়েক সাইকেলটাকে রেগুলেট করা। অর্থাৎ মেলাটোনিন প্রোডাকশন যত বাড়বে তত ঘুম ভালো হবে, মেলাটোনিন প্রোডাকশন যত কমবে তত আমাদের ঘুম তত কম হবে, আমরা জেগে পড়বো। এই যে মেলাটোনিনের প্রোডাকশন যেটা হচ্ছে, এটা ইনফ্লুয়েন্সড হচ্ছে লাইট এবং ডার্কনেস দিয়ে। তার মানে কি? যত আলো বাড়বে তত মেলাটোনিনের প্রোডাকশন ইনহিবিটেড হবে, আর যত অন্ধকার বাড়বে তত মেলাটোনিনের প্রোডাকশন বেড়ে যাবে। তাহলে রাতের দিকে কি হয়? যত অন্ধকার হবে তত মেলাটোনিনের প্রোডাকশন বাড়বে, সেই জন্য আমাদের রাতে ঘুম ভালো হয়। আর এই কারণেই বলা হয় যে ঘর অন্ধকার করে ঘুমানো উচিত, লাইট জ্বালিয়ে ঘুমানো উচিত না। কেন? লাইটের প্রভাবে কি হবে? লাইটের প্রভাবে মেলাটোনিনের প্রোডাকশন ইনহিবিটেড হয়ে যায়। সুতরাং আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডের যে সেলসগুলো থাকে তাকে বলা হয় পিনিয়ালোসাইটস। আর পিনিয়ালোসাইটস এর প্রধান কাজ হচ্ছে এক ধরনের হরমোন প্রডিউস করা, যেটার নাম হচ্ছে মেলাটোনিন। আর মেলাটোনিনের কাজ হচ্ছে স্লিপ ওয়েক সাইকেলটাকে রেগুলেট করা। এইটুকুনি জানলেই চলবে মোটামুটি। এখন আমরা প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করব। আমরা জানি যে প্যানক্রিয়াসের দুরকম ফাংশনই আমরা দেখতে পাই, একটা এক্সোক্রাইন ফাংশন, একটা এন্ডোক্রাইন ফাংশন। অর্থাৎ আমরা যদি প্যানক্রিয়াসে দেখি, আমরা দেখবো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাবো। একটা জিনিসের নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, আর একটা আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে প্যানক্রিয়াসকে আমরা যদি দেখি, প্যানক্রিয়াসের দুটো জিনিস আমরা কি দেখতে পাবো? একটা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই, আর একটা হচ্ছে প্যানক্রিয়াসের মধ্যে আরেকটা কি দেখতে পাবো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। প্রথমে আমি প্যানক্রিয়াটিক অ্যাসিনাই নিয়ে কথা বলি। এই যে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই আমরা যেটা বলছি, এটা কিচ্ছু না, এটা হচ্ছে ক্লাস্টার অফ সেলস। এরা কি করে? এরা এক্সোক্রাইন ফাংশনটা দেখে প্যানক্রিয়াসের। অর্থাৎ এই যে ডাইজেস্টিভ এনজাইম যে রিলিজ হচ্ছে, তৈরি হয়ে যে রিলিজ হচ্ছে বাই মিনস অফ ডাক্ট দিয়ে যে ডাইজেস্টিভ এনজাইমগুলো আসছে শরীরে, মানে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে, এই জিনিসটা দেখে হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। সেই জন্য যেহেতু ডাক্টের মাধ্যমে এর মানে সিক্রেশন হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে যে এক্সোক্রাইন ফাংশন অফ দ্য প্যানক্রিয়াস। কিন্তু আজকে আমরা আলোচনা করব কোনটা নিয়ে? আমরা এন্ডোক্রাইন ফাংশন অফ দ্য প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্যানক্রিয়াসের যে পার্টটার মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স রয়েছে। প্রথমে আমাকে বুঝতে হবে যে আইলেটস জিনিসটা কি। আইলেটস কিছু না, আইলেটস হচ্ছে গ্রুপ অফ সেলস, ঠিক আছে, যার আমরা দেখবো যে এন্ডোক্রাইন ফাংশন রয়েছে। এই যে আইলেটস, যেগুলো গ্রুপ অফ সেলস, এটা প্রথম ডেসক্রাইব করেছিল পল ল্যাঙ্গারহ্যান্স বলে একজন জার্মান ফিজিশিয়ান। এই পল ল্যাঙ্গারহ্যান্সের নাম থেকে কিন্তু এই আইলেটস গুলোর নামকরণ করা হয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অর্থাৎ আমরা যদি প্যানক্রিয়াসে দেখি, প্যানক্রিয়াসের মধ্যে আমরা 10 লাখ আইলেটস দেখতে পাবো, ঠিক আছে। কিন্তু প্যানক্রিয়াসের মেজরিটি আমরা যদি দেখি, যে মেজর পোর্শনটা নিয়ে রাখা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। অর্থাৎ প্যানক্রিয়াসের ম্যাক্সিমাম পোর্শনটা তৈরি করে রাখা হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাসিনাই। আর মাত্র 1 to 2% অফ দ্য প্যানক্রিয়াসের ভলিউম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নিয়ে হয়, ঠিক আছে। তার মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে একটা রিজিয়ন যার মধ্যে কি রয়েছে? যার মধ্যে রয়েছে এন্ডোক্রাইন সেলস। আমি যদি প্রতিটা আইলেটস দেখি, এই প্রত্যেকটা আইলেটসের মধ্যে আমরা 4 ধরনের সেলস দেখতে পাবো: আলফা সেলস, বিটা সেলস, ডেল্টা সেলস। এই 3টে সেলস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমি আরেক ধরনের সেলস দেখতে পাবো, যেটাকে বলা হয় প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলস বা পিপি সেলস। তাহলে আমি যদি আইলেটস দেখি, আইলেটস কখানা আইলেটস আছে আমি বললাম? একটা প্যানক্রিয়াসের মধ্যে মোটামুটি 10 লাখ মতো আইলেটস আছে। আর প্রতিটা আইলেটসের মধ্যে 4 ধরনের সেল থাকে, যার মধ্যে প্রধান 3টে সেল হচ্ছে আলফা সেলস, বিটা সেলস এবং ডেল্টা সেলস। এবং 4 নম্বর সেলটা হচ্ছে পিপি সেলস অথবা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলস। এই যে আলফা সেলস আমি বললাম, এই আলফা সেলসের কাজ হচ্ছে গ্লুকাগন নামে একটা হরমোন প্রডিউস করা। আর এই গ্লুকাগনের কাজ কি? গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলকে বাড়িয়ে দেওয়া। অর্থাৎ গ্লুকাগন হরমোনটা হচ্ছে হাইপার গ্লাইসেমিক, বোঝাতে পারলাম?
আর বিটা সেলস আমি যেটা বললাম, বিটা সেলসের মধ্যে দিয়ে বিটা সেলস থেকে যে হরমোনটা রিলিজ হয় সেটার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলকে কমিয়ে দেওয়া, অর্থাৎ ইনসুলিন হচ্ছে হাইপোগ্লাইসেমিক। আর ডেল্টা সেলস আমি যেটা বললাম, ডেল্টা সেলস থেকে যে হরমোনটা রিলিজ হয় সেটাকে বলা হয় সোমাটোস্ট্যাটিন। এই সোমাটোস্ট্যাটিন যে হরমোনটা রিলিজ হচ্ছে এর কাজ কি? এর কাজ হচ্ছে গ্লুকাগন রিলিজকেও ইনহিবিট করা, ইনসুলিন রিলিজকেও ইনহিবিট করা। বোঝাতে পারছি? এবার এই সোমাটোস্ট্যাটিন কি খালি ওই মানে আইলেটস আর ডেল্টা সেলস থেকে বেরোয়? তা না, আরো অনেক সেলস আছে যেখান থেকে সোমাটোস্ট্যাটিন বেরোয়। আমাদের হাইপোথ্যালামাস থেকে বেরোয়, পাইলোরিক অ্যান্ট্রাম থেকে বেরোয়, ডিওডেনাম থেকে বেরোয়। সুতরাং একমাত্র যে ডেল্টা সেলস থেকে যে সোমাটোস্ট্যাটিন বেরোয় এমন জিনিসটা না। তাহলে মেন যে কাজ করে মানে ব্লাডের মধ্যে যে গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করে, কে কন্ট্রোল করে? কন্ট্রোল করে হচ্ছে গ্লুকাগন আর ইনসুলিন। আর এদেরকে কন্ট্রোল করে কে? গ্লুকাগন রিলিজ আর ইনসুলিন রিলিজকে কে ইনহিবিট করছে? সোমাটোস্ট্যাটিন। যখন রক্তে গ্লুকোজের লেভেল কমে যায় তখন গ্লুকাগন রিলিজ বেড়ে যায়। আর এই গ্লুকাগন রিলিজ বাড়লে কি হবে? রক্তে আবার গ্লুকোজের লেভেল বেড়ে যাবে, গিয়ে নর্মাল হয়ে যাবে। আবার যদি কোনো কারণে রক্তে গ্লুকোজের লেভেল নর্মালের থেকে বেড়ে যায় তখন কি হবে? তখন ইনসুলিন রিলিজ হবে। আর ইনসুলিন রিলিজ হলে কি হবে? এ রক্তে কি করবে? গ্লুকোজের লেভেলকে কমিয়ে দেবে, কমিয়ে আবার নর্মালে নিয়ে আসবে। তাহলে আমরা আলফা সেলস, বিটা সেলস আর ডেল্টা সেলস বুঝলাম আইলেটস এর মধ্যে। এবার আইলেটস এর মধ্যে আরেক ধরনের সেল আছে আমরা যেটা বললাম, যেটা হচ্ছে পিপি সেলস বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলস। এবার এর কাজ কি? এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলস প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন ফাংশন রয়েছে, অর্থাৎ ডাইজেস্টিভ এনজাইম যে রিলিজ করছিল থ্রু ডাক্টস, এই এক্সোক্রাইন ফাংশনটাকে ইনহিবিট করে। সঙ্গে কি করে? সঙ্গে গল ব্লাডারের কন্ট্রাকশনকে ইনহিবিট করে, যার জন্য বিলিয়ারি সিক্রেশনটা ইনহিবিটেড হয়। আর কি করে? গ্যাস্ট্রিক এমটিং যেটা হচ্ছিল সেটাকে ইনহিবিট করে, গাট মোটিলিটিকে ইনহিবিট করে দেয়। সুতরাং আমাদের কাছে এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলটা বেশি আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় কোনটা? জানতে হবে কোনটা? যেগুলো মেন এন্ডোক্রাইন সেলস, অর্থাৎ আইলেটস এর আলফা সেলস, বিটা সেলস এবং ডেল্টা সেলস। আলফা সেলস, আমি আরেকবার বলছি, আলফা সেলস এর কাজ কি? গ্লুকাগন রিলিজ করা। আর গ্লুকাগন হরমোনটা কি করে? গ্লুকাগন হরমোন করে হচ্ছে যে রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলকে বাড়িয়ে দেয়। বিটা সেলস কি করে? বিটা সেলস হচ্ছে বিটা সেলস এর মধ্যে দিয়ে যে হরমোনটা রিলিজ হয় তার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলকে কমিয়ে দেয়। আর ডেল্টা সেলস কি করে? ডেল্টা সেলস যে হরমোনটা রিলিজ করে তার নাম হচ্ছে সোমাটোস্ট্যাটিন। আর এই সোমাটোস্ট্যাটিনের কাজ কি হচ্ছে? গ্লুকাগন এবং ইনসুলিন দুটোরই রিলিজকে ইনহিবিট করা। তাহলে আমাদের এই অবধি জানলেই হবে।